Go for the new lesson. List of headings. The desalinator. Okay. সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? Is the sound clear? Let me know please. Then I will start. Yes, Is sir. it? Okay. Clear, sir. Okay. Hopefully আপনারা solve করেছেন খুব সম্ভবত, if I'm not mistaken anymore. Yes, sir. Okay. Okay, the technique. We should discuss the technique first. To remind you, the desalinator producing clean water. আমাদের সর্বপ্রথম একটা প্যাসেজে হেডলাইন বা টাইটেলটা পড়ে নিতে হবে, রাইট? যাতে করে we can have the overall concept of the passage, what it talks about. Be clear about the topic so that you can get through the whole context of the passage. That's very crucial. Keep it in your mind, okay? So আমরা desalinatorটা পড়ে হয়তো কিছু বুঝবো না, এইজন্য রাইটার একটা কাজ করেছেন, সে একটা সাবহেডিং বা এটার একটা ইলাবোরেশন দিয়ে দিয়েছেন যে this is something which produce clean water, actually which function to clean water, functions to clean water, right? Okay, তাহলে প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফগুলো বেশ ছোট ছোট আছে, মোটামুটি আমাদের অল্পই পড়তে হবে মনে হচ্ছে। So at first we need to go through the passage, not the question, স্পেশালি লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে। এটা আমরা গত ক্লাসে আমাদের স্ট্র্যাটেজির মধ্যে ডিসকাস করেছি যে অন্যান্য কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা প্রথমে কোয়েশ্চেন পড়ি, দেন get back to the passage, but here this is very very exceptional. লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আমরা আগে প্যাসেজ পড়বো, তারপরে লিস্টে গিয়ে হেডিংস এর লিস্টে গিয়ে ম্যাচ করার ট্রাই করব যে এই প্যারাগ্রাফের জন্য কোন হেডলাইন বা হেডিংটা সুইটেবল। This was the last class topic. Okay, so আমরা প্যারাগ্রাফটা পড়ছি। প্যারাগ্রাফ A, traveling around Thailand in the 1990s, William Jensen was impressed with the basic rooftop solar heating system that were on many homes, where energy from sun was observed by a plate and then used to heat water for domestic use. Okay, this is half, but আপনারা যেহেতু সলভ করেছেন এখানে আমরা মানে এটা হয়তো জানি, আমি এটা ধরে নিচ্ছি যে এখানে হাফ থেকে অ্যান্সার নাই। এখানে প্রথম অর্ধেকে যেটা বললো সেটা হচ্ছে যে 1990s-এ উইলিয়াম জেনসন নামক একজন ভদ্র বা অভদ্র যেই হোক লোক, সে কি করেছিলেন যে একটা থাইল্যান্ডে ভ্রমণ করে সে রুফটপ হিটিং সোলার সিস্টেম দেখে ইমপ্রেসড হয়েছিলেন, এই কথাটা প্রথমে বললো। যেখানে পানি কিভাবে, ওয়ার এনার্জি ফ্রম দ্য সান ওয়াজ অবজার্ভ, সূর্য থেকে যেমন সোলার সিস্টেমে এনার্জিটা অবজার্ভ করা হয় by a plate, then used to heat water for domestic use, পানিকে তাপ দিয়ে এটাকে ডোমেস্টিক ইউজেবল করা হয়। আচ্ছা, বাট আনসারটা কিন্তু মূলত পরের অংশ থেকে। 2 decades later, Jensen developed the basic idea he saw in the Southeast Asia into a portable device that uses the power from the sun to purify water. সে এই যে একটা সিস্টেম দেখেছিল 1990s-এ, 2 decades later, ডেকেডস শব্দের অর্থ হয়তো আমরা জানবো, বা আইএলস এটা খুব কমন একটা ওয়ার্ড, জেনে রাখি। ডেকেডস মানে হচ্ছে দশক, 10 বছরে এক ডেকেড হয়, হ্যাঁ। সো 2 decades later, 2 দশক পরে মানে 20 বছর পরে, সে তার ওই যে 20 বছর আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা নতুন ডিভাইস, পোর্টেবল ডিভাইস সে তৈরি করেছে। সো অ্যান্সারটা এখান থেকেই আসছে, পড়ে দেখতে হবে, তাই না? এক নাম্বারটা গেটিং দ্য ফাইন্যান্স, নো। আনএক্সপেক্টেড বেনিফিট, নো। ফ্রম ইনিশিয়াল এক্সপ্রেশন টু নিউ প্রোডাক্ট, ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। আমি এখানে একটু ফাস্ট যাবো, মানে লেকচারের মতো যাবো না, কারণ সলিউশন টু দ্য হোমওয়ার্ক, এই জন্য। হ্যাঁ, কারো কোয়েশ্চেন থাকলে এখানেই করবেন। সো ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন, ওই যে ইনিশিয়াল মানে কি, প্রাইমারি বা প্রাথমিক, শুরুর দিকে যেটা ইন্সপিরেশন পেয়েছিল। ইন্সপিরেশন বলতে সে যে থাইল্যান্ডে তার 2 দশক আগে 1990s-এ ট্রাভেল করলো, সেখান থেকে সে একটা ইন্সপিরেশন পেয়েছে, এবং সেটা থেকে সেটা নিউ প্রোডাক্ট, ওই যে 2 দশক পরে সে একটা নতুন ডিভাইস সে বানালো। এটা হচ্ছে ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ ডিভাইস, নিউ প্রোডাক্ট, রাইট? সো একের আনসার হয়ে গেল, আনসার ইজ 3। ওকে,
Going to the next one. কোনো simple answer নেই. Okay, fine. Number B. The desalinator operates as a mobile desalination unit that can take water from different places, such as the sea, rivers, boreholes, and rain, and purify it for human consumption. Okay, this is important. কি বললো যে তার যে আবিষ্কারটা, সে একটা ডিভাইস ডেভেলপ করলো, সেটা মোবাইল ডিসেলিনেটর হিসেবে কাজ করে। মোবাইল মানে হচ্ছে যেটা মুভ করে, হ্যাঁ, মুভেবল, এটা হচ্ছে মোবাইল, যেটা that can take water from different places, বিভিন্ন জায়গা থেকে পানি নেয়, such as sea, rivers, boreholes and rain, এই জায়গাগুলো থেকে পানি নেয় এবং পিউরিফাই ইট ফর হিউম্যান কনসাম্পশন। এখান থেকে অ্যান্সার, লেটস মুভ। Device different from alternative cleaning water for range of sources. Yes, এখান থেকে এটা হচ্ছে নাম্বার 6, ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস। রেঞ্জ অফ সোর্সেস মানে হচ্ছে রিভার, সি, বোরহোলস, এই যে জায়গাগুলো থেকে কালেক্ট করছে, এটা হচ্ছে রেঞ্জ অফ। রেঞ্জ অফ মানে হচ্ছে অনেকগুলো বা বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে সে পানি নিয়ে কি করে, এটাকে ক্লিন করে। ওইটা প্রথম লাইনে আমরা পেয়েছিলাম বি নম্বরে, যে দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। ডিফারেন্ট প্লেসেস মানে হচ্ছে রেঞ্জ অফ সোর্সেস। ডিফারেন্ট শব্দটা রেঞ্জ এর সিনোনিম, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম বাক্য থেকে অ্যান্সার পেয়ে গেলাম আমরা। তো এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন প্যাসেজটা পড়ছি, তখন প্রথম বাক্যটাতে কি মেসেজ দিল সেটার সাথে যদি আমরা কোনো হেডিংস লিস্ট থেকে ম্যাচ করে নিতে পারি, তাহলে আমাদের অল্পতে অ্যান্সার হয়ে যাবে। আর সব ক্ষেত্রে থাকে না, যেমন এ নাম্বারে ছিল একদম লাস্টে, তাই না? এটা এলোমেলো হয়। আবার কখনো বেশিরভাগ ক্ষেত্রে এটা ফার্স্টে বা মাঝের দিকে থাকে, লাস্টে খুব কমই হয়। তাহলে বি অ্যান্সার পেয়ে গেলাম আমরা ফার্স্ট সেন্টেন্স থেকেই। সি তে চলে যাই। The desalinator can produce 15 liters of drinking water per day. এই যে মেশিনটা, এটা প্রডিউস করে 15 লিটার ড্রিঙ্কিং ওয়াটার পার ডে, প্রতিদিন। enough to sustain a family for cooking and drinking, যেটা একটা পরিবারের রান্না এবং পান করার জন্য যথেষ্ট। its main selling point is that, এটার প্রধান যে বিক্রি করার পয়েন্ট সেটা হচ্ছে unlike standard desalination techniques, অন্য, আনলাইক মানে হচ্ছে মতো নয়, লাইক মানে তো মতো, তাই না? এই লাইক মানে পছন্দ না, এই লাইক হচ্ছে ওই যে ইউ আর লাইক মাই ফাদার, মানে তুমি আমার বাবার মতো। আর আনলাইক মানে মতো না, ঠিক আছে, ভিন্ন, ডিফারেন্ট। তাহলে এটার প্রধান সেলিং পয়েন্ট হচ্ছে এটা ভিন্ন, আনলাইক স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্স। অন্যান্য যে ডিসেলিনেশন টেকনিক আছে, মানে অন্যান্য যে ডিভাইস গুলো আছে পানি পিউরিফাই করার জন্য, তার থেকে ভিন্ন এটা। কিভাবে? ইট ডাজন্ট রিকোয়ার আ জেনারেটেড পাওয়ার সাপ্লাই। অন্যান্য মেশিনের পাওয়ার সাপ্লাই লাগে, বাট ইট ডাজন্ট রিকোয়ার আ জেনারেটেড পাওয়ার সাপ্লাই। মানে এই যে ডিসেলিনেশন সিস্টেম, এটার কি লাগে না? পাওয়ার সাপ্লাই লাগে না। এটা ওই যে সূর্য থেকে, সান থেকে এনার্জি অ্যাবজর্ব করতে পারে, জাস্ট সানলাইট। এখন আমরা একটা হেডিংস পড়েছিলাম এরকম, যে 5 নম্বর, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ। এখন আনলাইক মানে যে ডিফারেন্ট, এটা বুঝলেই কিন্তু মোটামুটি ওইখান থেকে আমরা আনসারটা নিয়ে নিতে পারি। এই যে এই লাইনটা কি বলছে, যে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। অল্টারনেটিভস মানে হচ্ছে আদার ডিভাইস, ওই রকম অন্য অন্য যে ডিভাইস গুলো আছে তার থেকে সে আলাদা। কেন? কারণ অন্যান্য জেনারেটর, সরি, অন্যান্য ডিভাইস গুলোর জন্য পাওয়ার জেনারেশন, সরি, পাওয়ার সাপ্লাই দরকার হয়, আর এইটা কোনো পাওয়ার সাপ্লাই ছাড়া শুধুমাত্র সানলাইট দ্বারাই সে পানি বা ওয়াটার পিউরিফাই করতে পারে। So this is what makes the device different from alternatives. Okay, C done. D. A recent analysis found that at least 2/3 of the world's population lives with severe water scarcity.
for at least a month every year. কি নিয়ে কথা বলছে এটা? পানির ঘাটতি। কতটা মানুষ? 2/3 of the world population. চিন্তা করা যায় 2/3 of the world population মানে কি? মানে প্রতি 100 জনে হচ্ছে আপনার 66 জন, এটা হচ্ছে 2/3 of the world population। এটা কি করে তারা? বছরে অন্তত 1 মাস তারা পানির ঘাটতিতে থাকে, পানির অভাবে থাকে। Census says that by 2030 half of the world's population will be living with water stress। আর একটা তথ্য দিচ্ছে যে 30 সালের মধ্যে পৃথিবীর half of the world's population, অর্ধেক মানুষ, এখন যদিও 1 মাস 2/3 ভোগে, কিন্তু 30 সালের মধ্যে অর্ধেক কি করবে? তারা ওয়াটার স্ক্যারসিটিতে ভুগবে বছরের লম্বা একটা হয়তো সময়, এটা বলা হচ্ছে। তাহলে পানির ঘাটতি নিয়ে তথ্য দিচ্ছে, তাই তো? এরকম কোনো হেডিং আছে কিনা আমার ঠিক মনে পড়ছে না, বাট মনে হয় থাকতে পারে। 1 নাম্বার, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন আনএক্সপেক্টেড বেনিফিট, নো। যেটা হয়ে গেছে এটা অ্যান্সার হবে না। 4, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার, নো। নাম্বার 7, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস। এই যে একদম লাস্ট 10 নাম্বার, তাই না? নাম্বার অফ পিপল, ওই যে 2/3, 1/3, হাফ affected by water shortages, এটাই তো বলছিল সি নাম্বারে। সি না ডি বলতেছিলাম আমরা? সি তে না, ডি তে। ডি স্যার, ডি। কত পার্সেন্ট মানুষ কত সালে এখন কতটুকু ঘাটতিতে আছে এটাই বলবো। সো ইজিয়ার ওয়ান, ই নাম্বার, দ্য ডিভাইস ইজ এইমড এট এ ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। ই নাম্বার বলছে ডিভাইসটা এইম করা হয়েছে, মানে যাদেরকে টার্গেট করে বানানো হয়েছে সেটা হচ্ছে ভ্যারাইটি অফ ইউজার্স, বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের উপর নির্ভর করে বা টার্গেট করে। ফ্রম হোম ওনার্স ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড হু ডু নট হ্যাভ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ওয়াটার। মানে ফ্রম মানে হচ্ছে এই যে ইউজার যারা, তারা একদম বাড়ি মালিক থেকে শুরু করে, এবং তারা হচ্ছে ডেভেলপিং ওয়ার্ল্ডের যাদের বাসায় কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই নাই, সেখান থেকে শুরু করে টু পিপল লিভিং অফ দ্য গ্রিড ইন রুরাল পার্টস অফ দ্য ইউএস। একদম ইউএস এর রুরাল এরিয়াতে যারা বসবাস করে এই পর্যায়ে। ইউএস তো আবার ডেভেলপিং কান্ট্রি না, ডেভেলপড কান্ট্রি, কিন্তু সেখানে রুরাল এরিয়াগুলোতে পানির ঘাটতি আছে। ডেভেলপিং কান্ট্রির বাড়িওয়ালা থেকে একদম ইউএস এর মতো কান্ট্রির প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবার জন্য ব্যবহারযোগ্য। এটা হচ্ছে কারা ব্যবহার করবে, এটা হলো আপনার এই প্যারাগ্রাফের মূল বক্তব্য। এরকম কিছু যদি পাই তাহলে হয়ে গেল, আর যদি না পাই তাহলে আমাকে আরো পড়তে হবে, দেখি এরকম কিছু পাই কিনা। এই যে রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স, ইউজার মানে হচ্ছে কাস্টমার, তাই না, যারা কিনবে। পটেনশিয়াল কাস্টমার কারা? এই যে রেঞ্জ অফ বললো কি, ভ্যারাইটি ইউজার্স, একদম ডেভেলপিং কান্ট্রি থেকে শুরু করে ডেভেলপড কান্ট্রি রুরাল এরিয়া পর্যন্ত। আনসার হচ্ছে 4, এফ এর আনসার 4। ঠিক আছে, দেখেন বড় বড় প্যারাগ্রাফের কিন্তু গত ক্লাসে বলেছিলাম বড় বড় প্যারাগ্রাফে কিন্তু শুরুতেই আনসার পাওয়া যায়। একটু মনোযোগ দিয়ে পড়ে যদি ওই কথাটুকু ফার্স্ট লাইনটা বা ফার্স্ট সেন্টেন্সটা, ফার্স্ট লাইন না ঠিক, ফার্স্ট সেন্টেন্সটা থেকে আমরা আমাদের কনটেক্সটটা নিয়ে যদি হেডলাইনের সাথে ম্যাচ করে বের করে ফেলতে পারি তাহলে টাইমও সেভ হলো, আনসার কারেক্ট হয়ে গেল। প্রাইসেস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু, এফ টা একটু বলবেন? এফ, জি এফ বলতেছে না, এফ তো না, ই সরি, এফ এ তো যাইনি এখন আমরা, তাই না? ই আনসার হচ্ছে 4, ই। আপনি কি চাচ্ছেন, ই বলবো না এফ, কোনটা? স্যার ইটা ই, আচ্ছা হ্যাঁ। The device is aimed at wide variety of users. ডিভাইসটা কাদেরকে টার্গেট বানিয়ে ডিজাইন করা হয়েছে? ভ্যারাইটি অফ ইউজার্স, ভ্যারাইটি হচ্ছে রেঞ্জ অফ, অনেক। সেটা কারা? সেটা হচ্ছে ওই যে ডেভেলপিং কান্ট্রির হোম ওনার্স, যাদের বাসায় কনস্ট্যান্ট ওয়াটার সাপ্লাই নাই, এবং এমনকি একদম আমেরিকার রুরাল পার্টস অফ দ্য ইউএস পর্যন্ত এই সব লোককে মাথায় রেখে টার্গেট বানিয়েই এই ডিভাইসটা ডেভেলপ করা হয়েছে। তাহলে এটা আমরা 4 নাম্বারই হুবহু এটা বলে দিচ্ছি। দেখেন 4 নাম্বার বাক্য,
বলছে দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স, ওখানে বলছে ইউজার্স, এখানে কাস্টমার্স, ওখানে বলছে ভ্যারাইটি অফ, রেঞ্জ অফ ভ্যারাইটি অফ, আর এখানে বলছে রেঞ্জ অফ, সরি ওখানে বলছে ভ্যারাইটি অফ আর এখানে বলছে রেঞ্জ অফ। রেঞ্জ আর ভ্যারাইটি যেহেতু একই কথা, কাস্টমার্স আর ইউজার একই কথা, সেহেতু এটাই আনসার, বাকিটা মিলে গেছে। পটেনশিয়াল কাস্টমার যে এটা কি স্যার ওই যারা ভুক্তভোগী তাদের বোঝানো হইতেছে? হ্যাঁ, পটেনশিয়াল কারা, যাদের বাসা, ওই যে ব্যাখ্যা করলো না, ডেভেলপিং কান্ট্রির হোম ওনার যাদের বাড়িতে কনস্ট্যান্ট ওয়াটার সাপ্লাই নাই, জি স্যার, ঠিক আছে। তারা। ঠিক আছে, ই গেল, আমরা এফ এ যাব। প্রাইস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু ওয়্যার ইট ইজ বট, কোত্থেকে কিনছেন এটার উপর ডিপেন্ড করে প্রাইসেস উইল ভ্যারি, এটার যে প্রাইস দাম এটা ভ্যারি করে মানে হচ্ছে চেঞ্জ হবে, ভ্যারি মানে চেঞ্জ হওয়া। হ্যাঁ, তাহলে প্রাইস নিয়ে কথা বলছে, তাই না? ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট। এখন কথা হচ্ছে প্রাইস নিয়ে আমরা যদি কোনো হেডলাইন পাই তাহলে ওটা অ্যান্সার। প্রাইস যে ভ্যারি করবে এমন কোনো কথা হেডলাইনে আছে কিনা, এরকম কেউ পেয়েছেন কিনা? পাইলে বলেন। আমি একটু সামনে পড়ছি। ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল এইট অর্গানাইজেশন ক্যান নেগোশিয়েট। তাহলে ডেভেলপিং কান্ট্রিতে যে পরিমাণে তারা নেগোশিয়েট করতে পারবে সেটার বেসিসে তারা একটা প্রাইস ধরবে। ইন ডেভেলপ কান্ট্রি মানে বড়লোক দেশগুলোতে ইট ইজ লাইকলি টু কাম ইন এত এত এই ইউনিট সেট জেনসেন, আর ডেভেলপ কান্ট্রিতে বড় অ্যামাউন্ট। তারপরে বলছে পরের লাইনটা হচ্ছে আনসার, উই আর আ ভেঞ্চার উইথ আ সোশ্যাল মিশন, উই আর আ ভেঞ্চার উইথ আ সোশ্যাল মিশন। চলেন এখান থেকে আনসারটা নেই, কিভাবে নিচ্ছি। নাম্বার 8, প্রফিট নট দ্য প্রাইমারি গোল। কেন? দেখেন প্রফিটের কোনো শব্দ কিন্তু সেখানে ছিল না, ছিল কি? সেখানে ছিল হচ্ছে তারা একটা সোশ্যাল ভেঞ্চার, ভেঞ্চারাস অফ আ সোশ্যাল মিশন। কেন? সোশ্যাল যেটা সেখান থেকে প্রফিট টার্গেট থাকে না। যখন বলছে যে আমি একটা সোশ্যাল অর্গানাইজেশন, তার মানে আপনি এটাকে ধরতে পারবেন না ইটস আ প্রফিটেবল অর্গানাইজেশন। আর কিভাবে এটাকে আমরা আরো বেশি হাইলাইট করবো, যেমন দেখেন তারা বলছিল যে গরিব দেশগুলোতে কম দাম, বড়লোক দেশগুলোতে বেশি দাম। তাহলে যদি তাদের প্রফিটই টার্গেট থাকতো তাহলে কিন্তু তারা দাম কমাইতো না মানুষের নিড অনুযায়ী। এজন্য এটা একটা ক্লু। দ্বিতীয় ক্লু হচ্ছে তারা বলেই দিছে যে আমরা একটা সোশ্যাল ভেঞ্চার, নট কমার্শিয়াল। এই জন্য আনসার হচ্ছে 8, আর এর চেয়ে ভালো কোনটা আপনি ম্যাচ করতে পারবেন না। ঠিক আছে, নাম্বার জি, the company itself is based at Imperial College London, although Jensen, its chief executive, still lives in the UAE. It has raised এত funding for so far. এখানে দেখেন তারা কত টাকা চাঁদা তুলছে এটা নিয়ে একটা ইনফরমেশন দিচ্ছে। এই যে ইট হ্যাজ রেজড এত ইন ফান্ডিং সো ফার, এই পর্যন্ত। উইদিন 2 years হি সেজ দ্য কোম্পানি এম টু বি সেলিং এত। তাহলে এখানে একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে তারা কত টাকা পেয়েছে, ফান্ডিং পেয়েছে, এরকম একটা ইনফরমেশন আছে এখানে। দেখেন ওই যে 1 নম্বরে গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন। গেটিং দ্য ফাইন্যান্স মানে হচ্ছে গেটিং দ্য ফান্ডিং, একই কথা তাই না? কার কয়টা হয়েছিল বাসায় সলভ করার সময়? স্যার আমার হয়েছিল 3টা 4টা। 3টা 4টা? হুম, 7টার মধ্যে 4টা হলে ভালো, খারাপ না। ঠিক আছে, 7টা আমরা তো হলে ভালো। জি স্যার, আমরা রিডিং করা ছাড়া কিছুই বুঝিনি স্যার, খালি পড়ছি আর কিছু বুঝিনি। বুঝি না, আবার জোরে বলেন ভাই, আপনার কথা তো আমি বুঝতেছি না, এই জন্য আপনি রিডিং বললাম বুঝেন। স্যার আমরা শুধু রিডিং করছি, রিডিং করে কোনো মানে বাইর করতে পারিনি স্যার, মানে এই হেডিং থেকে কোনো মানে বাইর করতে পারিনি, আমরা পারতেছি না। শুনেন ভাই, এখন একটা বিষয় কি, আইএলটিএস টু অ্যাডভান্স ক্লাস, এটা বুঝতে হবে। হ্যাঁ, এখন রিডিং পড়ে মিনিং বোঝার জায়গাটাতে আমি আপনাদেরকে খুব একটা হেল্প করতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন এটা, কারণ আমি কিন্তু কোশ্চেনের থেকে আনসার ধরার টেকনিক দিয়ে আপনাদেরকে বেশিরভাগ সময় কাজে লাগাচ্ছি। এখন বাক্য পড়ে ধরেন আপনাদের মধ্যেই যদি 40 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে 10 জন থাকবে একটা বাক্য পড়ে 90% বোঝে, আর 10 জন থাকবে তারা 70% বোঝে, আর 10 জন থাকবে তারা 50% বোঝে, এরকম ফ্লাকচুয়েট করবে, এটা সব বেশি করে।
তো আমি পার্সোনালি বলবো যাদের বাক্য বুঝতেই খুব প্রবলেম হচ্ছে, হ্যাঁ কম বেশি অবুঝ থাকবেই, সব আমাদের পরিচিত হবে না, বাট খুব কষ্ট হচ্ছে, যে কোনো বাক্য বুঝতেই কষ্ট হচ্ছে, এরকম হলে আপনাকে আমরা রিডিং ফাউন্ডেশনটা সাজেস্ট করবো। মানে আপনাকে আলাদা, মানে আপনি ডাক্তার দেখাইতে গেছেন একটা রোগের জন্য, কিন্তু ডাক্তার টেস্ট করে দেখলো যে আপনার আরেকটা রোগ আছে, তখন অবশ্যই আপনাকে ওই রোগের ট্রিটমেন্টটা নিতে হবে। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনার বেনিফিটের জন্য বলছি, আপনি এইভাবে ক্লাস করে গেলে যেটা হবে, ক্লাসগুলো ঠিকই শেষ হবে, তো আপনার হয়তো আপনি আমাদের উপর রাগ করবেন যে আমি ওখানে গেলাম কিছু বুঝলাম না, বাট আলটিমেটলি রোগটা কিন্তু আপনার সারতে হবে আপনাকে। আমরা আপনাকে রোগের ট্রিটমেন্টও দিতে পারবো। যাদের রিডিং এ খুব প্রবলেম হচ্ছে, যারা পড়ে বুঝেনি না, কষ্ট হচ্ছে, এটা ঠিক আছে, যে কষ্ট হচ্ছে বুঝতে বা 2-3 বার পরে বুঝতে পারছি, ইটস ওকে, কিন্তু পড়ে বুঝেই না বা সেন্টেন্স কি বললো, তাদেরকে বলবো একটা ফাউন্ডেশনে যেতে। হ্যাঁ, এটা আপনার ভালোর জন্য। এটা স্যার আপনাকে সরাসরি বলবেন। কোশ্চেন আছে স্যার, এই যে রিডিং হেডিং এর সময়, স্যার লিস্ট অফ দি হেডিং এর সময় আমার যেটা মনে হলো, এটা পার্টিকুলারলি কোনো ফুল প্যারাগ্রাফ থেকে আমার মিনিং বের করার দরকার নাই। আনসার পেতে হলে প্যারাগ্রাফের মধ্যে ফার্স্ট লাইন থেকেও নেওয়া যেতে পারে, লাস্ট লাইন থেকেও নেওয়া যেতে পারে, মিডল টার্ম থেকেও হতে পারে, অথবা পুরো একটা প্যারাগ্রাফের একটা স্টেবল একটা মিনিং, ওইটার উপর ডিপেন্ড করে লিস্ট অফ হেডিং এর একটা কোটেশন আছে, তাই লিস্ট তো? অফ হেডিং এর আপনার আবিষ্কারটাকে আমি ওয়েলকাম জানাই, যে আপনি অ্যাটলিস্ট আপনি মানে মাথা খাটাইছেন যে কিভাবে অ্যানসারটা হচ্ছে, এটা নিয়ে আপনি অ্যানালাইসিস করেছেন। দ্যাটস আ গুড পয়েন্ট, গুড রিসার্চ অ্যাজ এ স্টুডেন্ট। আমি আপনাদেরকে বলি, লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে অ্যানসারটা, মানে কোশ্চেন যারা বানাইছে অ্যানসারটাকে তারা কিভাবে সাজায় কোশ্চেনের সাথে, দুইটা তাদের টেকনিক আছে। নাম্বার 1, আপনি যেটা বললেন এইটা, যে পার্টিকুলার কোন একটা সেন্টেন্সের বেসিসে একটা হেডিংস কে তারা সিনোনিমাস করে রাখে। দাঁড় করায়। একটু আগে দেখেন, একটু আগে আমরা একটা পড়লাম কি, যে গেটিং দ্য ফাইন্যান্স, এখানে যে কথা বলে ফাইন্যান্স, গেটিং দ্য ফাইন্যান্স অফ দ্য প্রোডাকশন, এই মাত্র যে অ্যানসারটা বের করলাম, এটার সিনোনিম কি, যে তারা সোফার তারা কি পরিমাণে ফান্ডিং পেয়েছে, তো ফান্ডিং পেয়েছে আর গেটিং দ্য ফাইন্যান্স, এইটুক মিলাইলে আনসার হয়ে গেল। কথা হচ্ছে, যদি এখন গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন এই কথাটা না থাকতো, তাহলে কিন্তু ওই বাক্য থেকে আনসার আসতো না, তাই না? তখন আমার কি করতে হতো, তখন আবার সেকেন্ড তাদের টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হতো, সেটা হচ্ছে পুরা প্যারাগ্রাফ মিলে একটা সামারি দেয়, পুরা প্যারাগ্রাফের একটা সামারি লাইন থাকে, ওই সামারিটাকে নিয়ে তখন যে কোনো একটা অপশনের সাথে একটা সামহাউ ম্যাচিং করতে হবে। যেমন ধরেন একটা আনসার ছিল, এই যে এটা এক নাম্বারটাই, ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু আ নিউ প্রোডাক্ট। এটাকে দেখেন, প্রথম হাফে, প্যারাগ্রাফের প্রথম হাফে কিন্তু তার ইনিশিয়াল ইন্সপিরেশন নিয়ে বক্তব্য ছিল, যে ইনিশিয়াল ইন্সপিরেশন পাইছে কোথা থেকে, থাইল্যান্ডে 1990s-এ। সেখানে কি দেখছে, একটা পোর্টেবল ডিভাইস দেখছে, ওটা ছিল ইনিশিয়াল ইন্সপিরেশন। আর টু আ নিউ প্রোডাক্ট, এটা ছিল কিন্তু প্যারাগ্রাফের লাস্টের 1-2 বাক্যে, সেটা হচ্ছে যে সে নিজে একটা প্রোডাক্ট ডেভেলপ করছে। তার মানে এই প্যারাগ্রাফের পুরোটার সামারি করে এই 3 নাম্বার হেডলাইনটাকে আনসার বানানো হয়েছে, সেখানে পার্টিকুলার একটা লাইন থেকে আনসার নাই। বুঝতে পারছেন ম্যাম আপনি? ইয়েস, পুরো প্যারাগ্রাফটার সামারি করে একটা হেডলাইন চুজ করতে হয়। হ্যাঁ হচ্ছে এক ধরনের কোশ্চেন সম্ভব। ইয়েস, হ্যাঁ, এটা একটু কঠিন। প্যারাগ্রাফের সামারি করে এটাও সম্ভব, আবার একটা পার্টিকুলারলি ওয়ার্ড বা সেন্টেন্স কে মিনিং দিয়ে সেন্টেন্সের মেসেজ দিয়েও হেডলাইন পাওয়া সম্ভব। এখন দেখতে হবে আমি যে বাক্যটা থেকে আনসার নিতে চাচ্ছি, যে বাক্যটা পড়ে আমি হেডিং মিলাতে চাচ্ছি, ওই বাক্যর কোনো সিনোনিম দিয়ে বা ওই বাক্যের সমার্থক কোনো বাক্য দিয়ে কোনো হেডিং আছে কিনা, না থাকলে ওই যে 1 নম্বরের মতো পুরা প্যারাগ্রাফের সামারি দিয়ে আনসার মেক করতে হবে। দুইটা ওয়েতে লিস্ট অফ হেডিং এর অ্যান্সার তৈরি হয়, কারণ যারা কোশ্চেন বানায় তারা এই দুইটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করে। এটা খুবই গোপন একটা কথা, হ্যাঁ, মানে একেবারে এক্সামিনার পর্যায়ে যারা টেস্ট মেকার তারা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে। আমরা অনেক দিন ঘাটাঘাটি করতে করতে এই জিনিসগুলো আবিষ্কার করছি। হ্যাঁ, এটা কলিন্সের, একটু ওয়েট করেন, আচ্ছা এখন যেটা হবে, যেটা বলছিলাম আমি, যে যদি কেউ প্যাসেজ পড়ে বুঝতেছেন মোটামুটি, কিন্তু ওই যে কোশ্চেনের ট্রিকের কারণে আপনি এখানে এসে হয়তো এলোমেলো করছেন যে আসলে কোনটা হেডলাইন হবে, আমি বলবো আপনার জন্যই আইএলস। কিন্তু প্যাসেজ পড়েই বুঝতে পারছি না, সেন্টেন্সের মিনিং বুঝতে পারছি না, তাকে আমি পার্সোনালি বলবো, অফিসিয়ালি না, কারণ অফিসিয়ালি আপনারা সবাই আইএলস করতে আসছেন,
আর প্রবলেমে পড়ছেন যেহেতু, সেহেতু আমি পার্সোনালি বলছি যে আপনারা রিডিং মডিউলটা বন্ধ রাখবেন, এরকম যারা যারা ফিল করেন বন্ধ রেখে আপনাদের জন্য, বিশেষ করে আমি এটা অনেক স্টুডেন্টদের করাই, সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ রিডিং। ওটা মানে অন্য কোনো ইস্যুর সাথে ম্যাচিং নাই, ওটা শুধুমাত্র রিডিং বাক্য বোঝার টেকনিক, ওখানে কোনো কোশ্চেন সলভ হয় না। এটা করে তারপরে যেতে হবে আপনাকে, এটা আপনি যদি ফিল করেন, ইটস আপ টু ইউ। ওকে, এটার কি স্যার আলাদা কোনো বই আছে নাকি? হ্যাঁ, আলাদা ম্যাটেরিয়াল আছে, আলাদা ক্লাস আছে, ওটা আমার পার্সোনাল প্রজেক্ট, ওটা এই কোর্সের সাথে না। হ্যাঁ স্যার আরেকটা আপনি ইয়েস্টারডে ক্লাসে বলেছিলেন, ওই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যে একটা প্যারাগ্রাফ হয়তো পুরোটা পড়ে একটু মানে ফার্স্ট টু লাস্ট পড়ে একটা প্যারাগ্রাফের ওটা বুঝতে পারি না, এজন্য প্রথম হাফ পড়ে মিনিংটা মানে কোনটা ডিস্টার্ব হেডিং এর কোনটা হবে ওটা যদি পেয়ে যায় তো ভালো, ওটা যদি না পায় বাকি লাস্টে একটু পড়ে তারপরে বের করলে ওটা একটু সহজে পাওয়া যায় আর ওটা বেশ মাথায়ও থাকে। হ্যাঁ, এটা তো আমাদের মানে লিস্ট অফ হেডিং সলভের স্ট্র্যাটেজি। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমি নতুন হাফ দ্য প্যারাগ্রাফ পড়বো, হাফ দ্য প্যারাগ্রাফ পড়ে ট্রাই করব ওইখান থেকে হেডিং বের করা। আর যদি দেখি যে নাই এরকম কিছু মনে হচ্ছে না, এখানে ম্যাচ করলো, তাহলে বাকিটাও পড়তে হবে। ঠিক আছে? জি। আচ্ছা, এবার আমরা বন্ধ করে দিছি। আচ্ছা, এবার আপনাদেরকে নিয়ে যাব আজকে একটু সহজ একটা কোশ্চেন টাইপে, যেহেতু গত ক্লাসটা আমাদের একটু হার্ড ছিল, আজকে একটু প্যারা না দিয়ে সহজ একটা কোশ্চেন টাইপে আমরা যাব, যেটা আপনাদের পরিচিত তবে একটু ডিফারেন্ট। সেটার নাম হচ্ছে, স্যার একটা কথা বলবো? বলে ফেলেন। জি স্যার, রিডিং এর মধ্যে একটু অন্য আপনার যেটা ভালো হয়, রিডিং এর মধ্যে অন্য মডিউলটা আনলে একটু ভালো হয়, নাহলে রিডিং করতে করতে বোর হয়ে যায়, তো মাথায় থাকে না। মডিউল আনলে একটা ঝামেলা হয়। ও, সেটা হচ্ছে কি, অনেকের এখানে এরকম আছেন যারা অন্য একটা মডিউল করে ফেলছে, তারা শুধু রিডিং করে চলে যাবে এখন, এরকম থাকে, মিক্স থাকে। হ্যাঁ, এক একটা মডিউল করে করে অনেকে আবার আমাদের কাছে আসে শুধুমাত্র রিডিং করবে বা রাইটিং করবে, তো একটা না একটা মডিউল দিতে হয়। ও, তাহলে আগে রিডিংটা শেষ হবে, শেষ করে তারপর অন্য মডিউল। হ্যাঁ, অনলাইনে আসলে আপনারা যেভাবে চাচ্ছেন সব ওইভাবে অফলাইনে পসিবল হলে অনলাইনে সব পসিবল হয় না। স্টুডেন্টরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, এখানে ওই আলাদা আলাদা করে গ্রুপ করা করাও পসিবল হয় না, তো আমরা তারপরেও চেষ্টা করি যতটা সম্ভব গ্রুপিং করা, স্টুডেন্টদের জন্য ফ্লেক্সিবল করা, এটা যতটুকু পসিবল হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আজকে আমাদের কোশ্চেন টাইপটা আগে দেখে নেই। কোশ্চেন টাইপটা হচ্ছে এই যে সুন্দর একটা প্রাণী জিরাফ, দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ আছে 1 2 3 4 5 6 গুলো গ্যাপ। সো গ্যাপ ফিলিং আমাদের খুব পরিচিত একটা কোশ্চেন টাইপ, বাট আজকে একটা ব্যতিক্রম এই সেন্সে যে এটা একটা চিত্রের সাহায্যে, এটাকে বলে লেবলিং ডায়াগ্রাম। এই যে এই লাইনটা, কোশ্চেনের নাম হচ্ছে এই লাইন, লেবেল দ্য ডায়াগ্রাম বিলো, এটা লেখা থাকবে আপনাদের কোশ্চেনে, লেবেল দ্য ডায়াগ্রাম। লেবেল মানে হচ্ছে নামকরণ করা, ঠিক আছে, কোনো কিছু লেবেল লাগানো, কোনো প্রোডাক্টে যখন লেবেল লাগায় তার মানে হচ্ছে উপরে সিল দিয়ে ওইটার নাম আর অন্যান্য ইনফরমেশন গুলো ওখানে অ্যাড করা, এটা হচ্ছে লেবেলিং। তাহলে এই কোশ্চেনটার নাম হচ্ছে লেবেলিং ডায়াগ্রাম। কেমব্রিজ কত থেকে প্রশ্নটা দেখাচ্ছেন? এটা কেমব্রিজে নাই, এটা কেমব্রিজের বাইরে। একটু পরে আপনাদেরকে সলভ করতে দিব কেমব্রিজ 11 থেকে। এটা আমি শর্ট করে ছোট্ট একটা কোশ্চেন টাইপ, এটা শেষ করছি, তারপরে আপনাদেরকে করতে দিব হচ্ছে কেমব্রিজ 11 থেকে। সো তখন আপনারা বই বের করে সলভ করবেন। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যদি সব কেমব্রিজ থেকে করায়, অনেক স্টুডেন্টদের বেশিরভাগই কেমব্রিজ অনেকেরই সলভ করা থাকে, সো ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট নিতে হয় এই জন্য। হ্যাঁ, প্র্যাকটিসটা আপনারা কেমব্রিজ থেকেই করেন, এখন আমার সাথে থাকেন এখানে। হ্যাঁ, লেবেল দ্য ডায়াগ্রাম বিলো, আসেন। আমরা এটা সলভ করব কিভাবে, আমরা কোশ্চেনের নামটা টাইপটা দেখে নিলাম, যদিও কোশ্চেন আগে পড়তে হবে আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী, বাট তার আগে আমাদের বাকি আছে হচ্ছে এটার হেডিংটা দেখে আসা। এটা হচ্ছে হেডিং, কি লেখা এখানে, The giraffe towers above all other mammals in the world.
সুন্দর একটা বাক্য, আমার খুব পছন্দের একটা বাক্য। দ্য জিরাফ টাওয়ার্স অ্যাবাভ। টাওয়ার শব্দটা আমাদের পরিচিত, তাই না? টাওয়ার মানে কি? টাওয়ারের বাংলা বলতে পারেন কেউ? আজকে আপনারা কতজন আছেন দেখলাম আমরা তো। টাওয়ারের বাংলা বলেন একজন। 40 আছে। খুঁটি। খুঁটি। কিছু পাচ্ছি না, আর কি বলবো, তাই না? খুঁটি। ওকে, টাওয়ার বাংলায় আমরা টাওয়ারই বলি, তাই তো? এই জন্য এটা বাংলা খুঁজে পেতে কঠিন হচ্ছে। আর এখন এই বাক্যে টাওয়ার মানে হচ্ছে, এই জন্য আমার এই বাক্যটা ভালো লাগে যে খুব ব্যতিক্রম একটা মিনিং। জিরাফ টাওয়ার্স অ্যাবভ অল আদার ম্যামলস। টাওয়ার মানে হচ্ছে উচ্চতায় ছাড়িয়ে যাওয়া, মানে খুব লম্বা। টাওয়ার মানে হচ্ছে উচ্চতায় ছাড়িয়ে যাওয়া। জিরাফ কি করছে? অন্যান্য যে ম্যামলস মানে কি? ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে? হ্যাঁ, একটা ওয়ার্ডের মিনিং না জানা থাকতেই পারে, এটা দিস ইজ নট আ বিগ ডিল। হ্যাঁ, এটা আমরা দেখে নিব, জেনে নিব। তো আসেন পুরোটা কি বললো বুঝি। যে জিরাফ এমন একটা প্রাণী যেটা অন্যান্য অল আদার ম্যামলস ইন দ্য ওয়ার্ল্ড কে, বিশ্বের সব স্তন্যপায়ী যে প্রাণী তাদেরকে কি করে? উচ্চতায় ছাড়িয়ে গেছে বা ছাড়িয়ে যায়, তাই না? এটা আমরা জানি। সবচেয়ে উঁচু প্রাণী কে? জিরাফ, ম্যামলস এর মধ্যে, তাই না? আচ্ছা, তাহলে জিরাফ নিয়ে একটা আর্টিকেল, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। এটা প্রথমে সলভ করব আমি, তারপরে আপনাদেরকে একটা ক্লাস অ্যাক্টিভিটি দিব একটু পরে, সেটা আপনাদের কেমব্রিজ থেকে করতে পারবেন। এটা আমার সাথে থাকেন। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা দেখে আসছি, আমাদের অ্যাজ ইউজুয়াল কোশ্চেন আগে সলভ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যতগুলো নিয়ম কানুন এর আগে আমরা বলেছি, সবই অ্যাপ্লিকেবল, নাথিং নিউজ দেয়ার। লেটস get started from here. 1, the animals dash can extend to almost 50 centimeter. কি বলছে এখানে? অ্যানিমালস এর কিছু একটা, অ্যানিমালস মানে অ্যাপোস্ট্রফি এস থাকা মানে কি? ওর কিছু একটা, তাই না? অ্যানিমালস ড্যাশ ক্যান এক্সটেন্ড হয়, প্রসারিত হয়, লম্বা হয়, টু অলমোস্ট 50 সেন্টিমিটার। এখন দেখেন ভালো একটা কিওয়ার্ড 50 সেন্টিমিটার। এই 50-র কোন সিনোনিম বা এর কাছাকাছি কিছু একটা আমরা প্যারাগ্রাফে পাবো, এবং যেটা এক্সটেন্ড হয় অ্যানিমালের, এটা খুঁজলে আমাদের এখানে ওয়ার্ডটা পেয়ে যাবো। নো মোর দ্যান 3 ওয়ার্ডস কিন্তু গ্যাপ। হ্যাঁ, এটা লক্ষণীয় বিষয়। নো মোর দ্যান 3 ওয়ার্ডস, গুরুত্বপূর্ণ। স্যার এই যে তীর চিহ্ন দিয়ে যেগুলা দেখাই দিচ্ছে স্যার, মানে চিহ্নিত করছে, এগুলা কি স্যার? মানে যে 1 নাম্বার প্রশ্ন দিয়ে তীর চিহ্ন করে দিয়েছে ওর মুখ। হ্যাঁ, তীর চিহ্ন কিন্তু আপনাকে গাইড করবে। এই গ্যাপে যে জিনিসটা হবে সেই জিনিসটা জিরাফের এই জায়গায় আছে। চমৎকার না? এই জন্য তীর চিহ্ন দিয়ে আপনাকে মানে সাইন পোস্ট দিয়ে দিচ্ছে। চলেন এখন 50 সেন্টিমিটার এক্সটেন্ড হয় কি, তাহলে আমরা শুরুর দিকে খুঁজবো। দেখি আপনারা একটু খুঁজেন, যেহেতু এটা আমাদের পুরোনো কোশ্চেন টাইপ, আজকে আপনাদের দিয়ে সলভ করাবো। এখানে একটু খুঁজে দেখুন তো 50 সেন্টিমিটার কিছু পান কিনা, এবং পাশাপাশি এক্সটেন্ড হয়, খুঁজে দেখেন। এক্স্যাক্টলি এক বাক্যেই পুরো আনসারটা আছে। স্যার টাং এই তো জিহ্বা ধরে টানাটানি শুরু করে দিচ্ছেন। Tongue can Yes, yes, put yes. as far as এই যে অ্যান্সার পেয়ে গেছি না? তো যাক, আপনারা মোটামুটি রিডিং ধরতে পারছেন। Its tongue can stretch as far, stretch মানে হচ্ছে extend, its tongue মানে হচ্ছে animal's tongue, as far as 46 in। এখন আমরা তো ওখানে পড়ছিলাম 50, এখানে 46, তাহলে কি এটা ফলস না নাকি নট গিভেন? স্যার 46 এর কাছাকাছি 50, এটা হ্যাঁ অলমোস্ট, কিন্তু এক্স্যাক্টলি 50 কিন্তু বলে নাই, তাই না? অলমোস্ট মানে কি প্রায়, তাহলে 46 কি প্রায় 50 না?
তাহলে आंसर কি দ্য অ্যানিমালস ঠ্যাং ঠ্যাং না কি বললেন आंसर টাং 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 আচ্ছা জিরাফের জিহ্বা 46 সেন্টিমিটার পর্যন্ত স্ট্রেচ করতে পারে সে আচ্ছা এবার 2 এর आंसर অ্যাবিলিটি টু মুভ হেড এই যে মাথার এখানে দেখেন একটা সাইন দেওয়া আছে কি বলছে অ্যাবিলিটি টু মুভ হেড বাই অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ হেল্পস কিপ দ্য অ্যানিমাল সেফ জিরাফের মাথার এই জায়গায় একটা কোন একটা জিপিএস সিস্টেম আছে হ্যাঁ হেড বাই অ্যাজ মাচ অ্যাজ তার অ্যাবিলিটি আছে সে মুভ করার জন্য তাদের হেড মানে জিরাফ তার মাথাকে মুভ করতে পারে অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ কি হবে এখানে এখন আপনারা যদি একটু গ্রামার সেন্স থেকে ধরার চেষ্টা করেন অ্যাজ মাচ অ্যাজ মানে কি পসিবল অ্যাজ মাচ অ্যাজ পসিবল তো আমাদের মুখস্থ একটা ইংলিশ তাই না এইজন্য পসিবল অ্যাজ মাচ পরিমাণ বোঝায় ঠিক আছে যেটা তাকে হেল্প করে keep the animal safe নিজেকে সেফ রাখতে এখন পরিমাণটা কতটুকু এই পরিমাণটা বের করতে হবে যেখানে প্রথমটা পেয়েছেন অবশ্যই তার পরে খুঁজতে হবে আপনাকে এবং মাথার সাথে একটা পরিমাণের সম্পর্ক থাকতে হবে খুঁজেন স্যার এখানে হবে না এটা the animal's height also help it to keep মানে socket joint বলেন ওর মাথার সাথে সকেট জয়েন্ট হবে সকেট জয়েন্ট কি সকেট জয়েন্ট কি as much as সকেট জয়েন্ট হয় নাকি আমি বলছিলাম একটা পরিমাণ 180 ডিগ্রি হবে স্যার বুঝা যায় না কথা ভাই বললাম স্যার 180 ডিগ্রি হবে নাকি আপনি বলেন হবে নাকি আমি তো বলেই দিব আপনার কি মনে হয় যেহেতু পরিমাণ বলতে স্যার স্যার লাস্টের দিকে দেখা যাচ্ছে in order to see what is behind তো যেহেতু মাথার ব্যাক অংশটাকে বোঝাচ্ছে আনসারটাকে এই লাইনেই আছে এই সেন্টেন্সটাতে আছে ওর মাথা যেখানে আছে आंसर সেখানে আছে মাথা খুঁজেন আগে এই দেখেন মাথা তাই না হ্যাঁ হ্যাঁ স্যার এই সেন্টেন্সটাই বলতে চাচ্ছিলাম আচ্ছা এবার দেখেন এখানে কি বলছে it can move its head through 180 degrees এটা তার মাথাকে 180 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারে in order to see what is behind ওর পিছনে কে আছে দেখার জন্য তো ওর পিছনে কে আছে দেখার জন্য সমান সমান হলো কোশ্চেনের কিপ দ্য অ্যানিমাল সেফ কিপ দ্য অ্যানিমাল সেফ অর্থ যা সেটা মার্ক করা যায় না কিপ দ্য অ্যানিমাল মানে যা কিপ দ্য অ্যানিমাল সেফ অর্থ যেটা প্যাসেজের ইন অর্ডার টু সি হোয়াট ইজ বিহাইন্ড একই কথা মানে পিছনে কি আছে যদি দেখতে পারেন তাহলে আপনি বাঘের খাবার থেকে রক্ষা পাবেন আর সে মুভ করতে পারে তার মাথা কতটুকু 180 ডিগ্রি মানে হচ্ছে as much as এখানে হবে as much as 180 degrees ঠিক আছে পরিমাণ as much as এর পরে কি পরিমাণ ability to move head by as much as 180 degrees helps keep the animal safe আনসারটা হচ্ছে 180 degrees 180 degrees এতটুকু দুই ওয়ার্ড এই দুইটা ওয়ার্ড Number 3 bone connected by what are called dash bones connected by what are called এই জায়গার যে বোন মানে কি হাড়
হার্ট হার্ট কানেক্টেড বাই ওয়াটার কল্ড মানে হচ্ছে যেটাকে বলা হয় ড্যাশ জয়েন্ট সকেট জয়েন্ট। সকেট জয়েন্ট মনে পড়তেছে আমাদের না? না না, ওটা হবে না। এটা কি ওই সার্ভিক্যাল ভার্টাব্রে এটা বলতেছে এটা? ভার্টিব্রা নাকি? হ্যাঁ হ্যাঁ, ভার্টিব্রা। ডাক্তাররা ভালো বুঝবে। The neck has 7 bones. সার্ভিক্যাল ভার্টিব্রা এটা। The neck has 7 bones called vertical vertebra. Sorry, cervical vertebra. হ্যাঁ, এটা খুব সহজ ছিল। ওই যে 2 নম্বরটা একটু কঠিন ছিল, এইজন্য এটা সহজ করে দিয়েছে। তারপরে জয়েন্টস হিয়ার, এই জায়গায় জয়েন্ট আছে। গিভ, এখানে যে জয়েন্টস গুলো এটা দিয়ে থাকে। অ্যাডেড মানে অতিরিক্ত, এই জায়গার জয়েন্টটা জিরাফকে অতিরিক্ত কি দিয়ে থাকে? তাহলে আমরা দেখি, নিশ্চয়ই এর পরে থাকবে। অ্যাডেড এর কোন সিনোনিম মানে অতিরিক্ত কিছু একটা দিয়ে থাকে, সেটা খুঁজবেন। And those are joined together by what are known of the stone that join human arms, uterus and shoulder. অনেক কিছুই তো বললেন, কোনটা? এখানে short that join human arms and shoulder. স্যার গ্রেট ফ্লেক্সিবিলিটি। স্যার গ্রেট ফ্লেক্সিবিলিটি। অ্যাডেড হচ্ছে গ্রেট আর ফ্লেক্সিবিলিটি হচ্ছে आंसर। গ্রেট ফ্লেক্সিবিলিটি। এই যে these have the same type of joints as the cervical vertebra which gives, এই যে give আমরা হুবহু পেলাম। the giraffe হচ্ছে ওকে, হ্যাঁ, গ্রেট মানে হচ্ছে অ্যাডেড ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে। জিরাফকে গ্রেট বা অ্যাডেড ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে। এটা কিন্তু অনেক সহজ, একটু মনোযোগ দিয়ে মিলাইলে আপনি आंसर পেয়ে যাবেন। স্যার এটা ওই হেডিং এর থেকে সহজ হয়েছে, অনেক সহজ। আচ্ছা, ড্যাশ কিপস ব্লাড ফ্রম কালেক্টিং ইন দ্য লেগস, এই যে বেশি সহজ মনে করলে পরে বিপদ এমনিই আসে। 5 নাম্বারটা করেন দেখি, এটা কঠিন। ড্যাশ কিপস, এই জায়গায় দেখেন সাইনটা এই জায়গায়, হ্যাঁ, ড্যাশ কিপস ব্লাড ফ্রম কালেক্টিং ইন দ্য লেগস, এটার মিনিং বুঝতেই ঝামেলা হয়ে যাবে। মিনিংটা বলে দিই, না বললে আপনারা ভুল বুঝবেন। এই মিনিংটা একটা ওই যে গ্রুপ ভার্ব দিয়ে করা তো। কিপ ব্লাড ফ্রম কালেক্টিং এর মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা থেকে বিরত রাখা, বুঝছেন? কিপ ব্লাড ফ্রম কালেক্টিং এর বাংলা হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না। কোথায়? ইন দ্য লেগস। এখন তাহলে কোন জিনিসটা জিরাফের পায়ে রক্ত জমাট বাঁধতে দেয় না, সেই জিনিসটার নাম লাগবে। এটা অর্থ না বুঝলে আসলে आंसर পড়া খুব কঠিন ছিল। আচ্ছা, এখন জিরাফের পা খুঁজেন, পা পাইলে পা ধরে বসে থাকেন, খুঁজেন কোথায় আছে জিরাফের পা এবং কোন জিনিসটা ওর পায়ে রক্ত জমাট বাঁধতে দেয় না। যেখানে দেখা যাচ্ছে যে জিরাফ also has high concentration they skin especially around the leg, লেগ পাওয়া গেছে না? তাহলে ওর আশপাশেই আছে आंसर। which prevent blood from pulling in the limbs, ওই যে which prevents blood from pulling in the limbs, যেটা প্রিভেন্ট করে মানে কি? বাধা দেয়। পুলিং ইন দ্য লিম্বস মানে হচ্ছে ওর পায়ে জমা, মানে কোনো একটা অঙ্গে জমাট বাঁধা থেকে, ওই কথাটা এখানে বলছে। আমি आंसर এর আশপাশেই আছে। এখানে which মানে কি? which prevents বলতে কে বাধা দিচ্ছে সেই ব্যক্তিকে পাইলে आंसर। which এর নাউন খুঁজে বের করেন। which তো প্রোনাউন, which এর নাউন কে? সে ছোটবেলার নাউন প্রোনাউন চিনলেই হবে। আমি কিন্তু আপনাদেরকে দিয়ে আজকে খাটাচ্ছি। রেড ব্লাড সেলস। রেড ব্লাড সেলস, দেখেন আপনার সিস্টেমে আপনার কি একটু মানে ভুল ধরিয়ে দিচ্ছি। দেখেন এখানে আছে রেড ব্লাড সেলস। সেলস কয়টা? প্লুরাল, অনেকগুলা। অনেকগুলা। প্রিভেন্টস ভার্বটা দেখেন এস। প্রিভেন্টস কখন এস নাই? ভার্ব কখন এস নাই? সাবজেক্ট প্লুরাল হয় না সিঙ্গুলার হলে বলতে পারেন? সিঙ্গুলার সিঙ্গুলার হলে সেলস এর ভার্ব প্রিভেন্টস হতে পারবে না। বাদ সিঙ্গুলার নাউন বের করেন যেটা which মিন করে এবং প্রিভেন্টস তার ভার্ব।
স্যার ব্লাড প্রেশার হবে নাকি? টাইট স্যার স্কিন, লাংস। এই যে টাইট স্কিন, টাইট স্কিন কিভাবে বুঝবেন দেখেন, এবার একটা গ্রামার দিয়ে আপনাদেরকে একটা চোরা টেকনিক বলি। দেখেন টাইট স্কিনের পরে কমা, খেয়াল করেন কমার পরের যে অংশটা লেগস পর্যন্ত এটাও কমা, 2 কমার মাঝখানের অংশ বাদ দিবেন, উইচ ইমিডিয়েটলি তার আগের কমার ইমিডিয়েট আগে যে নাউন থাকে তাকে মিন করে। মানে এই উইচ কাকে মিন করতেছে, এই 2 কমার মাঝখানের অংশ বাদ দিয়ে দিবে, তার আগে যে আছে তাকে। টাইট স্কিন যেটা প্রিভেন্ট করে ব্লাড ফ্রম পুলিং ইন দ্য লিম্বস, আনসার হচ্ছে টাইট স্কিন। খুব জটিল না? স্যার এটা আরেকবার বুঝিয়ে বলেন স্যার একটু। না হ্যাঁ আরেকবার খেয়াল করেন, উইচের একটা গ্রামার আছে, উইচের গ্রামারটা শিখেন। উইচ এমন একটা শব্দ যার আগে কমা থাকলে, একটা কমা থাকলে সে তার কমার আগের ওয়ার্ডটাকেই বোঝায়, যেমন লেগস। কিন্তু এখানে ঝামেলা কি দেখেন, এখানে কিন্তু এই একটা শব্দ আগে আর একটা কমা আছে, এই যে এখানে, এই যে এটা 2 কমার মাঝখানের যে অংশটা আইএলটিএস রিডিং এ এই অংশটা খুবই কম গুরুত্বপূর্ণ থাকে সবসময়। 2 কমার মাঝের অংশটুকু আইএলটিএস রিডিং এ খুবই কম গুরুত্ব বহন করে, ওটুকু বাদ দিয়ে দিবেন পড়ার সময়। টাইট স্কিন, এবার দেখেন এই অংশটুকু বাদ দিয়ে পড়েন উইচ প্রিভেন্টস। তাহলে টাইট স্কিনের পরে আপনি যদি উইচ প্রিভেন্টস পড়েন তাহলে একদম ইজিলি এই উইচ যে টাইট স্কিনকে বোঝাচ্ছে এটা আপনার কাছে ধরা পড়ে যাবে, কারণ 2 কমার মাঝখানের অংশটুকু আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আর একটা মিলানোর টেকনিক কি বললাম, যে সেলস কেন হবে না প্লুরাল, প্রিভেন্টস ভার্বটা সিঙ্গুলার, এজন্য সিঙ্গুলার নাউনটা নিচ্ছি টাইট স্কিন। টাইট স্কিন which prevents blood from pooling in the limbs। বুঝা গেছে? এবার টাইট স্কিন কে এখানে নিয়ে বসান। ফার্স্ট নম্বরে টাইট স্কিন কিপস ব্লাড ফ্রম কালেক্টিং ইন দ্য লেগস, মানে টাইট স্কিন থাকার কারণে ওর পায়ে রক্ত জমাট বাঁধতে পারে না। ওকে, সামনে যাই। এটা একটু কঠিন ছিল অবশ্যই ফার্স্ট নাম্বারটা। 6 নম্বরটা আশা করি আপনাদের কাছে সহজ লাগবে। ড্যাশ কন্ট্রোল, কোন জিনিসটা কন্ট্রোল করে? দ্য ফ্লো অফ ব্লাড ওয়েন হেড ইজ লোয়ার্ড। মানে সাধারণত মাথা যখন লো হয়, মাথা নিচের দিকে, আমরাও যদি দেই, মানুষও যদি দেই, মাথা নিচে রাখলে কি হয়? ব্লাড ফ্লো হয়ে মাথায় জমে যায় না, চলে যায় না? এটা কন্ট্রোল করে কে? জিরাফের এমন কি আছে যেটা ও মাথা, এত উঁচা মাথা, সেটা নিচে দিলেও কি হয় না, ফ্লোটাকে কন্ট্রোল করতে পারে, মাথায় গিয়ে এটা জমাট বাঁধে না। এখানে একটা ভালভের কথা বলছে স্যার, এই যে উপরে যে ওয়ান ওয়ে ভালভ স্যার, ওয়ান ওয়ে ভালভ, যেখানে ওয়ান ওয়ে ভালভ কই আছে এটা? এই স্যার মানে শেষের লাইনের উপরে। আচ্ছা এটা কি বলতেছে দেখেন, এখান থেকে পড়তে হবে, এটা বুঝতে হলে একটু আগে। এখানে আমি কিভাবে আনসার পেলাম? The extremely high blood pressure, এই কমা টু কমা বাদ দিয়ে দেন। হ্যাঁ, কমা থেকে কমা, কমা থেকে কমাকে ক্ষমা করে দেন, ঠিক আছে? সরাসরি দ্য এক্সট্রিমলি হাই ব্লাড প্রেশার কুড কজ আ পটেনশিয়ালি লিথাল রাশ অফ ব্লাড টু জিরাফস ব্রেইন। ওই যে যখন এত উঁচা মাথাটাকে নিচে দিয়ে রাখে তখন কুড কজ, ব্লাড প্রেশারটা কুড কজ আ পটেনশিয়ালি লিথাল রাশ অফ ব্লাড টু জিরাফস ব্রেইন, তার ব্রেইনে গিয়ে একটা রাশ তৈরি করবে ব্লাড। এত উপর থেকে মাথা যখন নিচে নামাচ্ছে, ব্লাড গুলো দ্রুত ওর গলা দিয়ে মাথায় ব্রেইনে এসে একটা তালগোল পাকাবে, তাই না? when they bend their heads, যখন তার মাথাটা সে বাঁকা করে। আমরা কোশ্চেন এটাই পড়তেছিলাম,
আচ্ছা, তারপরে বলছে কি দিস ডাজন্ট হ্যাপেন, এটা হয় না। কেন হয় না? বিকজ অফ ওয়ান ওয়ে ভালভস। ওয়ান ওয়ে ভালভস থাকার কারণে হয় না। দ্যাট স্টপ এক্সেস ব্লাড ফ্রম flowing too quickly down their necks to their heads. এটা কেন স্টপ করে? কে? ওয়ান ওয়ে ভালভস। তাহলে যে স্টপ করে সেই হচ্ছে কন্ট্রোলার। ওয়ান ওয়ে ভালভস কন্ট্রোল দ্য ফ্লো অফ ব্লাড when head is lowered. এটা উত্তর হয়েছে তাহলে? জি, এটা হয়েছে। আচ্ছা, এটা কিন্তু 7 নাম্বার, 6 নাম্বার না, এই 8টা ভুল আসছে। অ্যাডপ্ট এ হবে এটা, হ্যাঁ। এই যে 8 নাম্বারটা এ হবে, টাইপটা ভুল আছে এখানে। এ, movement here allows the animal to adopt a dash. এই জায়গার মুভমেন্টটা অ্যালাউ করে জিরাফকে টু অ্যাডপ্ট। অ্যাডপ্ট মানে মানিয়ে নিতে কোনো কিছুকে, হ্যাঁ। একটু বলে দেই ওই জায়গার মুভমেন্টটা কোথায় বলতেছে। এটা হচ্ছে এই জায়গায়, দ্য জিরাফ অলসো টসেস, এটুকুর মধ্যে আনসার। দ্য জিরাফ অলসো টসেস ইটস নেক। টস মানে হচ্ছে নাড়াচাড়া, ঝাঁকি দেওয়া আর কি, আমরা যেটা ঝাঁকি দেওয়া বলি, ডানে বামে উপরে নিচে। টস করে ইটস নেক, ওর ঘাড়কে। ওই যে এরো সাইনটা কিন্তু ওর কাঁধের এখানে ছিল, হ্যাঁ। টু অ্যান্ড ফ্রো, এটা একটা ফ্রেজ। টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে ওই যে উপর নিচ, ডান বাম, এই যে ঝাঁকিটা, মানে এদিক সেদিক যে ঝাঁকি দেয়, এটাকে বলে টসেস টু অ্যান্ড ফ্রো। হেল্প ইট রাইজ টু আ স্ট্যান্ডিং পজিশন। ওই যে ওখানে এ আছে, তার ওই যে ওই জায়গার ঝাঁকিটা, মুভমেন্টটা ওকে হেল্প করে অ্যাডাপ্ট এ স্ট্যান্ডিং পজিশন। তার মানে allow the animal to adopt a standing position. Standing position হচ্ছে answer. ওকে, এটা কি টু ওয়ার্ডের ছিল স্যার? ব্রাঞ্চ গুলো হ্যাঁ টু ওয়ার্ডের ছিল, করে দিলাম না, 3 ওয়ার্ডস। ও 3 ওয়ার্ডস। আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমি স্যার ক্যামব্রিজ 10 এর একটা ইয়ার মধ্যে রিডিং পার্টের মধ্যে একটা পাইছিলাম এই টাইপের, কিন্তু আমি তখন বুঝি নাই জিনিসটা, এখন বুঝছি। কিন্তু আমি যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে মোনালিসার একটা ছবি ছিল এবং প্রায় 8টা 9টা ভাগের একটা প্যারাগ্রাফ ছিল, কিন্তু ওখানে দিছে হচ্ছে স্যার একটা ফিলিং দ্য গ্যাপস এর মতো, আর কয়েকটা হচ্ছে উইথ ক্লোজ ছিল প্রায় 12টার মতো। কিন্তু এখন আমি জিনিসটা কিভাবে সলভ করব? এখন মোনালিসার যে প্যাসেজটা ওখানে পাইছেন ওটাতে কিন্তু এরকম মানে অ্যারো সাইন দিয়ে গ্যাপ ফিলিং নাই। মোনালিসা টপিক নিয়ে প্যাসেজ করা, কিন্তু ওটা আলাদা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, তাই না? মোনালিসার প্যাসেজ পিকচারটা তো প্যারাগ্রাফের উপরে এক কোণা দিয়ে দেওয়া। না 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 স্যার, টপ লেফট, টপ রাইট কর্নারে দেয় একদম টপে হচ্ছে পিকটা, আর হচ্ছে কতগুলো প্যারাগ্রাফ আছে। ওই পিকের সাথে ওই পিকের ফিলিং দ্য ব্ল্যাঙ্কের কোনো কানেকশন নাই ওখানে, ওটা আলাদা। এই টাইপের করে কি সলভ করব নাকি এটার জন্য আলাদা নিয়ম আছে স্যার? দিচ্ছি একটা, দেখেন এটা কেমব্রিজ 11 এ, কেমব্রিজ 11 এ যান, টেস্ট 1 প্যাসেজ 2, এটা কেমব্রিজ 11 থাকলে কেমব্রিজ 11 বের করেন, আর না থাকলে এখান থেকে করেন। এই যে এখানে ওই যে একটু আগে যেটা করলাম, একটু আগে একটা অ্যানিমালের পিকচার ছিল, এটা একটা মেশিনের পিকচার। 20 থেকে শুরু 26, এই যে এদিকে ঘুরবে, হ্যাঁ, ক্লকওয়াইজ ঘুরবে ডান দিকে, ঘড়ির মতো ক্লকওয়াইজ, এই ঘুরে ঘুরে এই পর্যন্ত শেষ হবে। এটা 1 ওয়ার্ডের গ্যাপ, এটা আরো সহজ, একটু আগে যেটা করছি তার চেয়ে সহজ। 1 ওয়ার্ড গ্যাপ, এটা হাইলাইট করা আছে। আপনারা কি করবেন? এভাবে পড়বেন, আ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানেল বেসিন। এখন আ পেয়ার অফ মানে কি? এক জোড়া, ড্যাশ এক জোড়া কি, আর লিফটেড। তাহলে এখানে দেখেন আপনি গ্যাপে কিওয়ার্ড হতে হবে, এটা দুইটা জিনিস গ্রামাটিক্যালি আপনি আইডেন্টিফাই করবেন। একটা হচ্ছে এক জোড়া জিনিস, যেটা অবশ্যই আর এর কারণে প্লুরাল হবে, নাউন হবে আর প্লুরাল হবে, যেটা লিফট করা হয়, তোলা হয়। কেন? ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম দ্য ক্যানেল বেসিন,
পানিকে ছেড়ে দেওয়ার জন্য, মানে কোনো কিছু তুলে ফেললে পানিটা বেরিয়ে যেতে পারে। এখন এই পেয়ার অফ মানে একজোড়া কি সেটাকে খুঁজবেন প্যাসেজে, এটা খুঁজে পাইলে তার নিচে এটা পাবেন, তার নিচে এটা পাবেন, এভাবে হ্যাঁ ঘুরতে ঘুরতে এখানে এসে শেষ হবে। তো প্যাসেজটা একটু দেখি আমরা। যেহেতু এটা প্যাসেজের লাস্টের দিকের কোয়েশ্চেন, আপনাদেরকে বলে দিচ্ছি কোন জায়গা থেকে অ্যান্সারটা শুরু হচ্ছে। প্যাসেজের শুরু থেকে অবশ্যই হবে না, কারণ কোয়েশ্চেন নাম্বার 20 আর প্যাসেজের প্রথম কোয়েশ্চেন হচ্ছে 14, এই জন্য অ্যান্সারটা মাঝখান থেকে পাবেন আপনারা। ওকে, আচ্ছা আরেকটা কোয়েশ্চেনটা একটু ওয়েট। ও আচ্ছা, শুনেন আপনাদের একটা তাহলে একটা সুবিধা আছে এখানে। প্রথম কোশ্চেন টাইপটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, তাহলে এখন আপনারা এটা ফুল টেস্ট দিবেন একটা একটা প্যাসেজ। আমি আপনাদেরকে 20 মিনিট টাইম ধরে দিচ্ছি। এই যে ফিল ইন দা সরি ট্রু ফলস নট গিভেন, যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল 14 থেকে 19 হচ্ছে ট্রু ফলস, এটা প্যাসেজের শুরু থেকে পাবেন। 19 পর্যন্ত অ্যান্সার হয়ে গেলে তার নিচে থেকে আপনারা 20 থেকে এই অ্যান্সারটা খুঁজবেন। তার মানে আজকের দুইটা কোয়েশ্চেন টাইপই আপনাদের পড়ানো হয়ে গেছে। এই জন্য পুরো প্যারাগ্রাফ পুরো প্যাসেজটা আপনারা এখন সলভ করবেন। 10:30 বাজে আপনাদের টাইম থাকবে হচ্ছে 10:50 পর্যন্ত, তারপরে আমি সলভ দিয়ে দিব। ওকে, টাইম স্টার্ট নাও। যাদের কাছে বই নাই তারা ছবি তুলেন, আর যাদের কাছে বই আছে ছবি তুলেন অথবা আপনার ফোন থেকেও বের করে নিতে পারেন। আর যাদের কাছে বই আছে তারা কেমব্রিজ 11 বের করে নেন। ছবি তুলে নেন, এখানে একটা স্ক্রিনশট নেন। প্রথম কোশ্চেন টাইপ ওকে, এটা নেক্সট কোশ্চেন, এটা একটা ছবি তুলেন। ওকে, এবার প্যাসেজে যাই। প্যাসেজ তো বিশাল, যে এটা একটা ছবি তুলে নেন ফার্স্ট পেজ। ওকে স্যার। এটা একটা ছবি তুলেন। ওকে, জি শুরু করেন। স্যার ফার্স্ট কোশ্চেন টাইপটা আরেকবার দেখান তো। তো ফার্স্ট কোশ্চেন মানে হচ্ছে 14 to 19 true false not given.
স্যার এগুলার উত্তরগুলা কি নিজে নিজে সলভ করে খাতায় লিখে রাখবো? হ্যাঁ, কারণ 14 আপনি 14 থেকে 27 পর্যন্ত খাতায় নোট করেন, পাশে হচ্ছে আপনার ট্রু না ফলস নাকি নট গিভেন এইভাবে লিখলেই তো answer হয়ে যাবে।
হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। স্যার ফোন করেছেন যে তার এখানে ঝড় ঝাপটা চলছে, নেটওয়ার্ক চলে গেছে, নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক আসলে কি স্যার কি দেখাচ্ছিলেন এখন? ক্যামব্রিজের হ্যাঁ, ক্যামব্রিজের রিডিং প্যাসেজ রিডিং মডুল সলভ, এটা পরীক্ষা জাস্ট দেওয়ার জন্য 20 মিনিটের। ও আচ্ছা আচ্ছা, রিডিং এর কতক্ষণ হলো স্যার নেই ক্লাসে? স্যার এই মাত্র গেছে। এইমাত্র। স্যার আমরা একটু 5 মিনিট স্যার কি স্যার চ্যাট বক্সে দিয়ে দিব? হ্যাঁ স্যার অ্যানসারটা কি চ্যাট বক্সে দিয়ে দিব নাকি স্যার? দেন চ্যাট বক্সে দেন। অথবা স্যার কি আপনাদের কি মানে হোমওয়ার্ক করে দিচ্ছে নাকি? হোমওয়ার্ক তো না স্যার এটা করতে বলছে স্যার 11 2 পার্ট, ক্যামব্রিজ 11 এর 2 পার্ট। আচ্ছা, মানে কোনো কিছু এক্সারসাইজ করতে দিয়েছেন এখন? স্যার দেখতে বলছে, আধা ঘন্টা দেখেন, দেখে অ্যান্সার বের করেন, যদি সঠিক হয় হলো, নাহলে আমি সমাধান করে দেবো। তাই আচ্ছা আচ্ছা, করতেছেন সবাই? জি জি স্যার ট্রাই করতেছিলাম স্যার। তাহলে করেন, তো এর মধ্যে সার্ভিস চলে আসবে, হয়ে গেল। ওকে, তাহলে কত 10 মিনিট নাকি হয়েছে স্যার? এরকম 30-এ গেছে স্যার। স্যার এটা দিয়েছে কি হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়েছে নাকি স্যার? কিসে দিয়েছে তো জানি না। ক্যামব্রিজ 11 একাডেমির পার্ট টেস্ট 2। এটা আপনাদের শুধু মুখে বলে দিয়েছেন নাকি দিয়েছে গ্রুপে? স্যার বলছে যাদের বই আছে তারা বই দেখে সমাধান করো, আর যাদের বই নেই আমি স্ক্রিন দেখাচ্ছি, স্ক্রিন থেকে ছবি তুলো। তা স্যার তার আগেই চলে গেছে ছবি তুলতে তুলতে। ক্যামব্রিজ 11 টেস্ট 2। জি স্যার। দেখি পাই কিনা। ক্যামব্রিজ টেস্ট 1। টেস্ট 1 না টেস্ট 2? স্যার এই যে এটা স্যার যেটা আপনি বের করছেন এটা স্যার জি স্যার, জি স্যার এটাই। স্যার এটা জি স্যার এই মেশিন। জি স্যার। one word for the passage is option. How a board is lifted on the Falcon wheels. A pair of dash up it in order to shoot out water from canal basin. আচ্ছা,
হয়ে গেছে করছেন? স্যার করছি স্যার। কমপ্লিট স্যার ট্রু ফলস নট গিভেন করা হয়েছে স্যার। এটা করেননি নাকি ট্রু ফলস? এটা স্যার শুরু থেকে শুরু করতে বলছে, কারণ ওইটা হলো 21 থেকে, তো স্যার এই জন্য প্রথম থেকে শুরু না করলে স্যার মাঝের থেকে ওই প্যাসেজ পড়তে হবে, এই জন্য স্যার শুরু থেকে শুরু করতে বলছে। মানে এই ফেলকনা হইলে? জি স্যার, জি স্যার। ফেলকনা হইলে শুরু হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন 14 থেকে শুরু। জি স্যার। 14 থেকে কত পর্যন্ত? 25 6? জি স্যার, এটা রোটেশন ক্লকওয়াইজ গুলো করতেছে স্যার। আচ্ছা সবার হয়ে গেলে বলেন। হ্যাঁ স্টুডেন্ট অর্ধেক কেন? বাকিটা গেল কই? বুঝতে পারছেন? হ্যাঁ আমার পাওয়ারস ব্যাক টাইমের আগে চলে আসছি। ওকে তাহলে আপনার স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ তাহলে আচ্ছা স্টুডেন্ট চলে গেল তো, অর্ধেক আছে মাত্র। যে অনলাইনে এই একটা প্রবলেম হয়, স্টুডেন্টদের ক্লাস অ্যাক্টিভিটি দিলে লেকচার টুক নিয়ে তারপর নাই হয়ে যায়, মুশকিল। আচ্ছা ওকে, আপনাদেরকে আনসার করা হয়েছে যারা আছেন? জি স্যার। ওকে তাহলে আসেন আমরা সলভ দেই। প্রথমে the Falkirk wheel has linked the Forth and Clyde Canal with the Union Canal for the first time in their history. এই যে ফার্স্ট শব্দটা আছে তাই না? ফার্স্ট টাইম আমরা ট্রু ফলস এর ক্ষেত্রে বলছিলাম ফার্স্ট, বেস্ট, মোস্ট এগুলো থাকা মানে there is something ঘাপলা, তাই না? ট্রু ফলস এর ক্ষেত্রে
খুব গুরুত্বপূর্ণ একটা ক্রুশাল পয়েন্ট হচ্ছে ফার্স্ট থাকাটা। এখন আপনারা পেয়েছেন কি প্যাসেজে গিয়ে Falkirk Wheel has linked the Forth and Clyde Canal with the Union Canal. Forth and Clyde Canal কে ইউনিয়ন ক্যানেলের সাথে ইতিহাসে সর্বপ্রথম লিঙ্কড করে দিয়েছে, তাই না? এবার দেখি আমরা প্রথম প্যারাগ্রাফে থাকবে এটা, এই যে ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যান্ড অনলি রোটেটিং বোট লিফট। এখানে ফার্স্ট আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে দুইটা ক্যানেলের মধ্যে লিংক। কি বলছে? স্কটল্যান্ড রিকানেক্টিং। আনমিউট করছেন কে? স্কটল্যান্ড বাই, আচ্ছা কি বলছে শুরু কোথায় এটা? ও ওপেন ইন 2002, ইট ইজ সেন্ট্রাল টু দ্য অ্যাম্বিশাস the Millennium Link project to restore navigability across Scotland by reconnecting the history. Reconnecting শব্দটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রিকানেক্টিং মানে কি? পুনরায় কানেক্ট করে। পুনরায় কানেক্ট করা। স্যার এটা স্যার কেন স্যার? পুনরায় সংযোগ করা। হ্যাঁ, পুনরায় সংযোগ করা। এই যে আনমিউট করে না, মিউট থাকেন। তাহলে রিকানেক্ট মানে কি? পুনরায় লিংক করা। আর এখানে কোশ্চেন বলছিল কি এই দুইটার মধ্যে ফার্স্ট টাইম লিংক করছে, ফার্স্ট টাইম। ফলস হচ্ছে আনসার। রি মানেই তো নবায়ন করা, মানে নতুন করে করা, তাই না? মানে আগে ছিল আবার পুনরায় করা। নবায়ন ঠিক না, পুনরায় করা। তাহলে আনসার হচ্ছে ফলস। আচ্ছা 15 আসেন। There was some opposition to the design of the Falkirk Wheel. এটা নট গিভেন, এরকম কোনো কথা বলে নাই। পাইছেন এরকম কিছু আপনারা? অপোজিশন পাইছেন? না স্যার, এখানে তো ফার্স্ট আসেনি, এখানে অন্য একটা আসছে, তাই নট গিভেন। না, এই যে অপোজিশন যে ছিল এরকম কোনো ইনফরমেশন না না, এরকম কিছু পাইনি নাই, মানে ওর একটা গায়েবী আওয়াজ দিছে, এজন্য নট গিভেন। 16 The Falkirk Wheel was initially put together at the location where its components were manufactured. মানে ওর যে পার্টস পাতি কম্পোনেন্টস গুলো যেখানে ম্যানুফ্যাকচার হয়েছে, Falkirk Wheel was initially put together, মানে ওই জায়গায় তাকে আবার জোড়া দেওয়া হয়েছে। পুট টুগেদার মানে একসাথে জোড়া দেওয়া। আনসার কি পেয়েছেন? কিছু পাইনি। ট্রু স্যার, ট্রু। হ্যাঁ, এটা আছে কোথায় দেখেন? ওই যে অ্যাসেম্বল করছে না, অ্যাসেম্বলের একটা কথা আছে দেখেন, এই যে the various parts of the Falkirk Wheel were all constructed and assembled. কনস্ট্রাক্ট মানে কি? ওই যে তৈরি করা। ভেরিয়াস পার্টস মানে কি? এই যে এই ওয়ার্ডটা দেখেন, আলাদা ধরনের। Falkirk Wheel, হ্যাঁ, ইনিশিয়ালি পুট টুগেদার মানে হচ্ছে অ্যাসেম্বল at the location where its components were manufactured. এখানে বলছে ম্যানুফ্যাকচার আর এখানে বলছে কনস্ট্রাক্ট। এখন ম্যানুফ্যাকচার আর কনস্ট্রাক্ট সিনোনিম, তাই না? অল কনস্ট্রাক্টেড এন্ড অ্যাসেম্বলড মানে পুট টুগেদার। কোথায় এক জায়গায় করছে কি? লাইক ওয়ান, আচ্ছা আমরা কমা টু কমা বাদ দিচ্ছি, টেকনিকটা মাথায় ঢুকে যায় যেন, খেয়াল রাখেন। অ্যাসেম্বলড এট বাটারলি ইঞ্জিনিয়ারিং স্টিল ওয়ার্কস ইন ডার্বিশায়ার, এই জায়গাটাতে। তাহলে একটা জায়গার নাম বলছে, সেই জায়গায় কি করা হয়েছে? অল কনস্ট্রাক্টেড করা হয়েছে এবং অ্যাসেম্বল করা হয়েছে, মানে একই জায়গায় তৈরি এবং অ্যাসেম্বলি দুইটা হয়েছে একসাথে। আনসার হচ্ছে ট্রু। ওকে। 17 The Falkirk Wheel is the only boat lifting. এই যে অনলি, আবার ঝামেলা লাগাইছে কে? অনলি, অনলি থাকলে কুছ তো গড়বড় হয়। কি হবে আনসার? Only boat lift the one which has steel section bolted together by hand. Only পাইছেন? এখানে না, অনলি। হ্যাঁ, আর সবই কিন্তু আছে। ওই যে স্টিল বোল্টেড, স্টিল সেকশন বোল্টেড বাই হ্যান্ড। যে আবার কে যেন আনমিউট করছে। ভাই আপনি আনমিউট করেন না ভাই, আপনার সাথে আমার একটা শত্রুতা আছে কেন জানো? আপনি আনমিউট করলে আমার কথা ইকো হয়। আচ্ছা, তাহলে অনলি কথাটা নাই প্যাসেজে, এজন্য নট গিভেন। নাকি আছে? এটা কি আছে নাকি? না স্যার, এটা নট গিভেন। নট গিভেন, অনলি কথাটা মিসিং। কিন্তু এই যে হ্যান্ড টাইটেন্ড এই কথা কিন্তু আছে এখানে।
স্যার আমি তো হ্যান্ড টাইটেল ওটা দেখে ট্রু বলে ফেলছি। হ্যাঁ ওই যে হ্যান্ড টাইটেল দেখে ট্রু বলবেন হয়তো, কিন্তু ঝামেলা করছে কে? অনলি কথাটা, ঠিক আছে? অনলি, ফার্স্ট এগুলো থাকলে ওয়াচ আউট। ওকে, ওর মধ্যে आंसर থাকে। the weight of the gondolas varies according to the size of the boat, এটা মিথ্যা, একই রকম থাকে, তাই না? গন্ডোলার ওয়েট ভ্যারি করে অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য বোট, ইনকারেক্ট। গন্ডোলার সাইজ কি ভ্যারি করে না একই থাকে? এই যে Same, weight the same. gondolas always weigh the same whether or not they are So, carrying same. boats, এখান থেকে आंसर, ঠিক আছে? স্যার এটুকু আমি বুঝিনি, whether or not they are carrying boats। মানে এটা বোট ক্যারি করুক আর নাই করুক, গন্ডোলার যে সাইজ ওটা সেম থাকে স্যার। সেম থাকে। আর কোশ্চেন বলছে কি ভ্যারি করে, সেম জি স্যার, তাহলে এটা ভ্যারি করা পুরো false। বিপরীত, ফলস। এই তো বুঝতে পারছেন, ধন্যবাদ। The construction of the Falkirk Wheel site took into account the presence of a nearby ancient monument, এটা true। Construction of the Falkirk Wheel মানে এই Falkirk Wheel এর কনস্ট্রাকশনের সময় took into account মানে হচ্ছে কোনো কিছুকে আমলে নেওয়া। Presence of a nearby ancient monument, যেখানে তৈরি করা হচ্ছিল তার কাছাকাছি একটা এনশিয়েন্ট মনুমেন্ট, প্রাচীন স্তম্ভ ছিল। সেটা কি? ওই যে রোমান ওয়াল। রোমান ওয়ালকে মাথায় রেখে এটা বানানো হয়েছে, মানে এটাকে তৈরি করা হচ্ছিল যে ওইটার যেন কোনো ক্ষতি না হয়। এটা কোথায় আছে জানেন? আমিও জানি না, খুঁজতে হবে, চলেন। এটা তো পাইনি। ও না পাইলে তো নট গিভেন, আমি তো আন্দাজে বললাম। না পাইলে নট গিভেন। কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? মনুমেন্ট, এটা একটা স্থাপনা দেয়া থাকবে তাই তো? এই যে এখান থেকে आंसर দেখেন, এটা একটু ঝামেলা করছে, লাস্টে নিয়ে গেছে। এখান থেকে একটু পড়ে দেখেন তো आंसरটা। The wheel could not be constructed to elevate boats over এত এত মিটার ডিফারেন্স বিটুইন দ্য টু ক্যানেল। আচ্ছা, ওই যে ওই হুইলটা, ফালক্রিক হুইলটা কুড নট বি কনস্ট্রাক্টেড টু এলিভেট বোটস ওভার দ্যাট, এই উচ্চতার বেশি এটাকে তৈরি করা যায়নি। ওয়িং টু দ্য প্রেজেন্স অফ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্ট্যান্ট অ্যান্টনি ওয়াল, এই ওয়ালটা থাকার কারণে, হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট এই ওয়াল থাকার কারণে ওইটাকে কি করা যায়নি, এর চেয়ে উচ্চতায় বানানো যায় নাই। তাহলে এটাকে তারা আমলে নিয়েছিল যে নিয়ার বাই যে হিস্টোরিক্যাল মনুমেন্ট, এটাকে তারা আমলে নিয়ে একটা নির্দিষ্ট মাপের থেকে তারা বেশি করেনি, এজন্য আনসার হচ্ছে ট্রু। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলেন, চুপ থাকলে বুঝতে পারছেন। স্যার নট ক্লিয়ার স্যার। কোশ্চেন কি বলছিল চলেন তো। কোশ্চেন বলছে the construction of the Falkirk Wheel site took into account the presence of a nearby ancient monument, এটা বাংলা কি? যে যখন ফালক্রিক হুইলটা কনস্ট্রাক্ট করা হচ্ছিল তখন একটা বিষয়কে তারা আমলে নিয়েছে, গুরুত্ব দিয়েছে। সেটা কি? একটা নিকটবর্তী, নিয়ারবাই, নিকটবর্তী প্রাচীন স্তম্ভকে তারা আমলে রেখেছিল যে এইটার কোনো ক্ষতি করা যাবে না বা এইটাকে আমাদের সেভ করতে হবে, এরকম একটা বিষয় তারা আমলে নিয়েছিল। এই কথাটাই লাস্ট প্যারাগ্রাফে বলছে। The wheel could not be constructed to elevate boats over the এত মিটার ডিফারেন্স বিটুইন দ্য টু ক্যানেলস। এই হুইলটাকে কনস্ট্রাক্ট করা যায়নি কোনো বোটকে এই যে 35 মিটার হাই তোলার মতো করে। ওয়িং টু, কি কারণে? ওয়িং টু মানে কারণে, দ্য প্রেজেন্স অফ দ্য হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট অ্যান্টনি ওয়াল, এই ওয়ালটা থাকার কারণে। তাহলে এই ওয়াল থাকার কারণে ওরা একটা কাজ করতে পারে নাই, তার মানে এই বিষয়টাকে তো ওরা কেয়ার করছে, আমলে নিয়েছে। দে টুক ইনটু অ্যাকাউন্ট দ্য ম্যাটার, এই জন্য ট্রু আনসার। ঠিক আছে? ফালক্রিক হুইল, এটা গেল আমাদের। আচ্ছা, হ্যাঁ, a pair of কি 20 আনসার কি পেয়েছেন? a pair of কি তোলা হয়েছিল বলেন তো?
gets. Two hydraulic steel gates are raised. Raised মানে হচ্ছে lifted. A pair of মানে হচ্ছে two. So to seal the gondola of the river, the water between gates is then pumped out. Pumped out মানে হচ্ছে shut out. ঠিক আছে, তাহলে গেটস তুলে দেওয়া হয়েছিল, হাইড্রোলিক গেটস। স্যার গন্ডোলা মানে কি? হ্যাঁ, গন্ডোলা মানে কি? গন্ডোলা মানে কি ওটা আপনিও জানেন না, আমিও জানি না। গন্ডোলা হচ্ছে ওই যে মেশিন আছে না, ওই যে চাকা, ওটা দেখলে বোঝা যাবে। এটার এই মেশিনের একটা পার্টসের নাম ভাই, এগুলো দাঁড়ান, এটা কোনটাকে বলে, এটা দেখে তো মনে হচ্ছে চুলাই মেশিন, যন্ত্রাংশের নাম না। এইটা হচ্ছে আপনার মূলত, আবার ওই যে আনমিউট করছে কি জানো, এটা হচ্ছে আপনার ওই যে বোট লিফটের জন্য, মানে নৌকা টৌকা বানাইলে ওটা উপরে তুলে পরে হচ্ছে ইসে কি বলে যে নদীতে ছাড়ে বা সাগরে ছাড়ে, ওইটা একটা মেশিন। A pair of gates are lifted in order to shut out water from the canal basin. ঠিক আছে, তাহলে आंसर হচ্ছে গেটস। কিভাবে বুঝলাম? এই যে a pair of মানে হচ্ছে টু, গেটস আর ওখানে বলছে লিফটেড, এখানে বলছে রেইজড। পানি পাম্পড আউট মানে শাট আউট হয়। আচ্ছা, তারপরের आंसर হবে হচ্ছে হাইড্রোলিক ক্ল্যাম্প। এই হাইড্রোলিক ক্ল্যাম্প এটা হচ্ছে आंसर। পরেরটা কিভাবে দেখেন, আপনারা তো সলভ করছেন, আপনাদের মাথায় আছে। হাইড্রোলিক ক্ল্যাম্প which prevents the arms of the wheel moving while the gondola is docked is removed. এখন দেখেন এই কমা টু কমা বাদ দেন, a hydraulic clamp is removed allowing the wheel to turn. তাহলে হাইড্রোলিক ক্ল্যাম্প উঠিয়ে দিলে, রিমুভ করে ফেললে, সেটা অ্যালাউ করে হুইলকে টু টার্ন মানে ঘুরতে। তার মানে হাইড্রোলিক ক্ল্যাম্প যদি থাকে, হুইল ঘুরতে পারে না, চাকা ঘুরতে পারে না। এবার এখানে দেখেন, a dash is taken out enabling wheel to rotate. তাহলে a hydraulic clamp, তো আছে হাইড্রোলিক ক্ল্যাম্প হচ্ছে आंसर। টেকেন আউট এর আরেকটা ওয়ার্ড রিমুভড। রিমুভ, টেক আউট মানে কি সরিয়ে নেওয়া, রিমুভ মানেও তুলে ফেলা, সরিয়ে নেওয়া। enabling, আর ওখানে বলছে allowing the wheel to turn, এখানে বলছে to rotate। দেখেন সিনোনিমের খেলা সব, কত ওয়ার্ড জানেন আপনি ইংলিশে, ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করতে পারলেই দেখেন সব পুরো आंसर বুঝে ফেলবেন। হাইড্রোলিক মোটরস ড্রাইভ, হাইড্রোলিক মোটর কি ড্রাইভ করে, কি ড্রাইভ করে বলেন? হাইড্রোলিক মোটর কোথায়? এক্সেল। এই যে হাইড্রোলিক মোটর, দেন begins to rotate the central axle। হ্যাঁ, রোটেট, এখানে দেখেন রোটেট, hydraulic motor then begins to rotate the central axle। এখন rotate মানে কি? রোটেট মানে কি ওই যে ইয়ে ঘোরানো, 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 ঘোরানো। আর যেটা মোটর যেটাকে ঘোরায় ওইটাকেই তো সে চালায়, ড্রাইভ করে। তাহলে হাইড্রোলিক মোটর ড্রাইভ, রোটর বলে, রোটর। তাহলে এটা কি হবে आंसर? এক্সেল। ঠিক আছে। A range of different sized dash ensures boat keeps upright. বিভিন্ন সাইজের, তার মানে কিছু সাইজের নাম বলবে, মাপঝোপের কথা বলবে, যেটা এনশিওর করে বোটকে কিপস আপরাইট, উপরে উপরে তুলে রাখবে। মানে ওই যে মেশিনটা, ওই মেশিনের কোন জিনিসটা বোটকে উপরে তুলে রাখে। এই যে সাইজ বলতেছে দেখেন, 2.8 মিটার, 2.8 মিটার ওয়াইড কক্স। তাহলে 2.8 মিটার তো আমরা নিতে পারবো না, কারণ ওটা হচ্ছে ডিফারেন্ট সাইজ। आंसर হবে কি? কক্স। কগস। ওয়াইডও নিতে পারবো না, আমাদের এক ওয়ার্ড নেওয়ার পারমিশন আছে। आंसर হচ্ছে কগস। আর আমাদের মাপ ডিফারেন্ট সাইজ হচ্ছে 2.8 মিটার ওয়াইড, 12 মিটার। এটা হচ্ছে ডিফারেন্ট সাইজ। আর কগস orbit a fixed inner cog of the same width connected by two smaller cogs traveling in the opposite direction to the outer cogs। এরপরে বলছে always remain alone। আচ্ছা, ওদের পরের কোশ্চেনটা দেখে আসি। পরের 24, boat reaches top wheel then moves directly onto। বোটটা তখন কি হয়? টপ হুইল, এই জায়গা চলে আসে টপ হুইল,
তারপরে মুভস ডিরেক্টলি অন টু, তারপরে সরাসরি মুভ করে অন টু কিসের উপরে, টপ হুইলে যাওয়ার পরে সরাসরি কোথায়, ডিরেক্টলি সিনোনিম লাগবে। When gondola reaches the top, এই যে reaches the top, the boat passes straight onto the aqueduct, তাই না? স্ট্রেট মানে কি, ডিরেক্ট, onto the aqueduct, তাহলে aqueduct হচ্ছে आंसर। অ্যাকুয়েডাক্ট মানে কি স্যার? aqueduct হচ্ছে আপনার ওই যে চার কোণা চৌবাচ্চার মতো। অ্যাকোয়াডাক্ট কি স্যার পানির স্তর না স্যার? হ্যাঁ সেটা তো অ্যাকুয়া মানে এক্ষেত্রে কি অন টুর পরে যেটা আছে সেটাই বসাই দেব? হ্যাঁ, অর্থ যদি মিলে যায় তাহলে বসাবো, তখন অর্থ তো মিলে যাচ্ছে। ওই যে রিচেস দ্য টপ, তাহলে উপরে চলে গেল। দ্য বোট তখন পাসেস স্ট্রেট মানে ডিরেক্টলি অনটু দ্য অ্যাকোয়াডাক্ট। স্যার এখানে অ্যাকুয়েডাক্টটা কি নাউন নাকি? হ্যাঁ অবশ্যই, আর্টিকেলের পরে থাকলে তো নাউনই হতে হবে। আর্টিকেলের পরে নাউন, আর্টিকেলের পরে প্রিপজিশনের পরে নাউন হয়, এগুলো মুখস্থ রাখেন, ঠিক আছে? কারণ বারবার এগুলোই আসবে। আর দেখেন আনসার কিন্তু বেশিরভাগ নাউনই হয়, এটা বলছিলাম প্রথম ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান, রোমান কিসের নাম আছে ওখানে? এখান দিয়ে আনসার আছে, এই যে অ্যান্টনি ওয়াল which is built by Romans, তাহলে রোমানদের তৈরি ওয়াল, তাহলে কি রোমান ওয়াল, অ্যানসার হবে ওয়াল, ওয়াল, রোমান ওয়াল, তাই না? কি হবে, বিনিথ রোমান ওয়াল। এখানে বেনেথ মানে কি? বিনিথ মানে নিচে, নিচে, কমন প্রিপজিশন বিনিথ ওয়াল। ড্যাশ রেইজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল, কোন জিনিসটা এখানে রেইজ দেখতে পাচ্ছেন, প্রেজেন্ট টেন্স, লাস্টে সিঙ্গুলারের এস নাই, তার মানে প্লুরাল নাউন হবে এখানে গ্যাপে। লক্স, লক্স, ইয়েস প্লুরাল ওয়ার্ড, একটু উপরে যাবে। হ্যাঁ এই যে দ্য রিমেইনিং 11 মিটারস অফ লিফট needed to reach the Union Canal is achieved by means of a pair of locks, যে 11 সেন্টিমিটার 11 মিটারের যে গ্যাপ ওটা অ্যাচিভ হয় লকসের দ্বারা। তাহলে এখানে লক সেট করে দেখেন কিভাবে হয়। a pair of locks are lifted in order to shut out, কি বলতেছি এখানে তো গেটস ছিল, locks raise boat, ওই যে 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল, 11 মিটার যে গ্যাপটা ওইটা ফিল ইন করে কি দিয়ে, লক। ঠিক আছে, সলভ করতে হবে, ভুলটাকে আবার মার্ক করে যে কি কারণে ভুল হলো, আমি কি দিলাম, আনসার কি হবে। এটা যদি মানে আনসার ভুল পাওয়ার পরে যদি সলিউশন নিজে নিজে বের না করেন তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে না। স্যার এখানে যে ফিল ইন এই গ্যাপে সিকোয়েন্স মেইনটেইন করেনি, আগে আসছে ব্রেক করে, হ্যাঁ 26 এর আনসার, তারপর নিচে আসছে আবার 25 এর। यस यस, মাঝে মাঝে এটা লেবেলিং ডায়াগ্রামের ক্ষেত্রে সিকোয়েন্স একটা দুইটা একটু ব্রেক করতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা হয়। এটা কি স্যার এখানে হয়েছে নাকি পরীক্ষা সেন্টারে এরকম হবে? পরীক্ষার সেন্টারও হতে পারে, মানে এই কোশ্চেন টাইপের ক্যারেক্টার এইটা হতে পারে। ওকে, কিপ অন প্র্যাকটিসিং। হোমওয়ার্ক কি থাকবে স্যার? হোমওয়ার্ক এই যে এই কোশ্চেনটা একটা খুব কম আসে, হ্যাঁ মানে লেবেলিং ডায়াগ্রামটা কেমব্রিজেও কম আছে, আপনারা কেমব্রিজ 16 এ একটা পাবেন লাস্টের দিকে, কেমব্রিজ 16 এর লাস্টে এই যে লেবেলিং ডায়াগ্রামটা আছে, খুঁজে দেখতে হবে, কারণ এই কোশ্চেন টাইপটা খুব একটা আসে তা না, মোটামুটি আসে। আগে করালাম এই জন্য যে গত ক্লাসে একটু আমাদের হার্ড টপিক ছিল, আজকে একটু কম্পারেটিভলি ইজি টপিক থাকলো আর কি। তো শনিবার পর্যন্ত একটা লম্বা গ্যাপ আছে, 4টা কোশ্চেন টাইপ হয়ে গেল রিডিং এর 4টা ক্লাস। এই 4টা ক্লাস ভালো মতো এই 3 দিনে রিভিশন করেন, থার্সডে ফ্রাইডে এন্ড স্যাটারডে, রাইট? ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। তাহলে হোমওয়ার্ক
ওগোয়া। হোমওয়ার্ক কি ওই যে ক্যামব্রিজ 16 শেষের দিকে? স্যার তো নাই। আল্লাহ, স্যার বিদায় নিয়েছে, এখন ক্যামব্রিজ শেষের দিকে সেটা পড়বে। কেউ কি এখানে বুঝেছেন? You can understood what it's the homework for next today, next tomorrow. দিনের হোমওয়ার্ক সবাই কি করবেন? রিডিং যে 16 রিডিং পার্টে যে 4টা পার্ট নিয়ে স্যার ক্লাস নিছে, এগুলো জাস্ট রিভিউ করতে বলছে যে যার মতো করে। আচ্ছা আচ্ছা, যে কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে। চমক ভাইয়া আপনি আছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো চারটা পার্ট কি কি? হ্যালো ফার্স্ট পার্ট দিবেন, তারপর হচ্ছে fill in the blanks, তারপর হচ্ছে লিস্ট